বা আমাদের নতুন সময় পত্রিকার এমেরিটাস সম্পাদক নাইমুল ইসলাম খান গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাকে নাইমুল ইসলাম খান এখন এই মুহূর্তে কোথায় আছেন তা আমরা ঠাহর করতে না পারলেও, এই সম্পর্কিত তথ্য না পেলেও তিনি হত্যা মামলার আসামি হয়েছেন। অবশেষে ধরা খেল সাংবাদিক নাইমুল ইসলাম খান। আমরা তাকে সকলেই চিনি একজন আওয়ামী লীগের সাংবাদিক হিসাবে, এবং আওয়ামী লীগের পতনের 2 মাস আগেও আওয়ামী লীগের শেখ হাসিনার বিশেষ জায়গায় তিনি জায়গা করে নিয়েছিলেন। অবশেষে তার শেষ রক্ষা হলো না, ধরা খাচ্ছেন তিনি। দেখব তিনি কি ধরা খাচ্ছেন, কেন ধরা খাচ্ছেন, চলুন আগে আলোচনা শুনবো, এবং পাশাপাশি দীপু মনিকেরও কিছু আলোচনা করেছে এখানে, তার আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেহাই পেলেন না সাংবাদিক নাইমুল ইসলাম খান। দীপু মনিকে নিয়ে আদালতে আশ্চর্য কাণ্ড। প্রিয় বন্ধুরা, দুটো বিষয়ের উপর পর্যালোচনা করার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন বা মতামত যদি থেকে থাকে অবশ্যই সেগুলো জানতে চাই, সেই জন্যে মেসেঞ্জারে লিখুন। প্রথম বিষয় হচ্ছে সাংবাদিক নাইমুল ইসলাম খান প্রসঙ্গ। অনেকেই ভেবেছিলেন যে তিনি রেহাই পেয়ে যাবেন, সময় পেরিয়ে গেলে তিনি আবার বেরিয়ে আসবেন, টকশোতে অংশ নেবেন এবং তার পত্রিকায় তিনি সাংবাদিকতা শুরু করবেন। কিন্তু না, তেমনটি হবার কোনো ধরনের সম্ভাবনাই আর থাকলো না। হ্যাঁ, নাইমুল ইসলাম খানের কথা বলছি, আপনারা সবাই তাকে চেনেন। নাইমুল ইসলাম খান প্রধানমন্ত্রীর প্রেস সচিব হয়েছিলেন। গত 7 জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে সচিব মর্যাদায় প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, 2 মাস পূর্ণ না হতেই তার প্রেস সচিব হওয়াকে ঘিরে নানান স্বপ্নের বিস্তৃতি এবং সম্ভাবনা ধ্বংস হয়ে যায়। নাইমুল ইসলাম খান এখন এই মুহূর্তে কোথায় আছেন তা আমরা ঠাহর করতে না পারলেও, এই সম্পর্কিত তথ্য না পেলেও তিনি হত্যা মামলার আসামি হয়েছেন। সর্বশেষ খবর হচ্ছে আজ সন্ধ্যা 7টায় রংপুর মেট্রোপলিটন আদালতে সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেনের স্ত্রী জিতু বেগম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নাইমুল ইসলাম খান, সুভাষ সিংহ রায় সহ বেশ কজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। সেই হত্যা মামলার এজাহারে জিতু বেগম বলেন যে আমাকে যারা বিধবা করলো, আমার সন্তানদের যারা এতিম করলো, অবশ্যই তাদের সর্বোচ্চ শাস্তি চাই। আদালত এই মামলাটি গ্রহণ করেছে। এখন স্বাভাবিকভাবেই অন্যান্য কার্যক্রম শুরু হবে। তার মানে নাইমুল ইসলাম খানের শুভাকাঙ্ক্ষীরা প্রত্যাশা করেছিলেন খানিকটা সময় কেটে গেলে, পরিস্থিতি স্বাভাবিক হতে থাকলে তিনি আবার জনসম্মুখে আসবেন। কিন্তু এই হত্যা মামলা হবার কারণে সে আশায় গুড়ে বালি। প্রিয় বন্ধুরা, নাইমুল ইসলাম খান আলোচিত এবং সমালোচিত একজন সাংবাদিক। বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে এই নামটি অবশ্যই বারবার নানা কারণে সামনে এসেছে। তিনি সর্বশেষ ইমেরিটাস সম্পাদক হবার কারণে সমালোচনার মুখে পড়েন, কারণ সংবাদপত্র জগতে এই পদটি কখনোই ছিল না। কিন্তু তিনি ইমেরিটাস সম্পাদক হিসেবে তার পত্রিকাতেই নিয়োগ নেন। তার 3টি পত্রিকা, একটি হচ্ছে আমাদের নতুন সময়, অন্যটি আমাদের অর্থনীতি, শেষটি হচ্ছে ইংরেজি পত্রিকা আওয়ার টাইম। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর নাইমুল ইসলাম খানের এই 3টি পত্রিকাই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেছে, কারণ নাইমুল ইসলাম খান এখন প্রকাশ্যে নেই, তিনি আত্মগোপনে আছেন। ফলে তার পত্রিকা আর কে চালাবে? গত 16 বছর ধরে তিনি সরকারের পক্ষে টকশোতে নানা বক্তব্য, যুক্তি এবং বিশ্লেষণ দিলেও সরাসরি রাষ্ট্রীয়ভাবে কোনো সুযোগ নেননি, মানে কোনো পদ তিনি নেননি। তিনি হয়তো বিজ্ঞাপন বা পত্রিকা প্রকাশনার ক্ষেত্রে অনেক ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করেছেন 16 বছরে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে, কিন্তু রাষ্ট্রীয় বা সরকারিভাবে তিনি কোনো পদ গ্রহণ করেননি। সর্বশেষ 7 জুন নাইমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে হিসেবে 7 জুন থেকে 5 আগস্ট যদি আমরা সময় ধরি, 2 মাসেরও কম সময়, এই সময়ের মধ্যে তার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। প্রিয় বন্ধুরা, তার মানে তিনি আবার সাংবাদিকতায় আসবেন, সেই সম্ভাবনা একেবারেই উড়ে গেল। বন্ধুরা, নাইমুল ইসলাম খানের এই যে উত্থান এবং এই যে কক্ষচ্যুত হওয়া, এর একটা বিস্তৃত ঘটনা আছে। ইনকিলাব পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করার পর তিনি
ধীরে ধীরে নানা পন্থায় উঠে এসেছিলেন। সর্বশেষ তিনি দৈনিক আমাদের সময় দিয়ে চমক দেখিয়েছিলেন। পরবর্তীতে তিনি এর মালিকানা বিক্রি করে দেন, কিন্তু এই নামের কাছাকাছি একটি নাম রেখে দেন, দৈনিক আমাদের নতুন সময়। পাশাপাশি অনলাইন আমাদের সময় .comও তিনি নিজের হাতে ধরে রাখেন। এ নিয়ে দৈনিক আমাদের সময় এবং নাইমুল ইসলাম খানের মধ্যে প্রকট একটা দ্বন্দ্ব সবসময় বিরাজমান ছিল। যাই হোক প্রিয় বন্ধুরা, নাইমুল ইসলাম খানকেও শেষ পর্যন্ত হত্যা মামলায় আসামি করা হয়েছে। সুতরাং তিনি প্রকাশ্যে এলেই গ্রেফতার হবেন, রিমান্ডে যাবেন এবং বিচারের মুখোমুখি হতে হবে, এটা তো অনস্বীকার্য। সুতরাং এই মুহূর্তে নাইমুল ইসলাম খান আত্মগোপনে থাকলেও তিনি যে আর প্রকাশ্যে আসছেন না, এটা প্রায় নিশ্চিত করেই বলা যায়। এখন অনেকে প্রশ্ন উঠাচ্ছেন যে নাইমুল ইসলাম খান কি দেশে রয়েছেন নাকি তিনি দেশে পালিয়ে গেছেন। এই বিষয়েও এখন পর্যন্ত সুস্পষ্টভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি। প্রিয় বন্ধুরা, নাইমুল ইসলাম খান সম্পর্কে আরেকটি তথ্য জানিয়ে দেই যে তিনি প্রকাশ্যেই টকশোতে বলতেন তার বাবা রাজাকার ছিলেন। রাজাকার থাকার পরেও তিনি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দাবি করে আওয়ামী লীগের রাজনীতির পৃষ্ঠপোষক ছিলেন মিডিয়ায়। আমরা ফলশ্রুতিতে দেখেছি পুরস্কার স্বরূপ তিনি প্রধানমন্ত্রীর প্রেস সচিব হয়েছেন, কিন্তু 2 মাসের মাথায় তাকে সেই পদ থেকে সরে যেতে হয়েছে গণ অভ্যুত্থানের কারণে। তিনি কোথায় আছেন আমরা জানি না। প্রিয় বন্ধুরা, এর পাশাপাশি আরেকজন টকশোতে খুব সরব আওয়ামী লীগের পক্ষে, তিনিও গ্রেফতার হয়েছেন। আপনারা সবাই তাকে চেনেন। তার এই গ্রেফতারি পরোয়ানার মধ্য দিয়ে তিনিও হয়তো সামনে আসবেন না। তিনি গ্রেফতার হননি, তিনি কোথায় আছেন তাও আমরা জানি না, কিন্তু তিনি হত্যা মামলার আসামি হয়েছেন। সুভাষ সিংহ রায়, আপনারা তাকে চেনেন, সাবেক ছাত্রলীগের নেতা এবং রাজনীতি বিশ্লেষক হিসেবে পরিচিত। তার বাংলা বিচিত্রা নামে একটি পত্রিকাও রয়েছে। যাই হোক প্রিয় বন্ধুরা, আমি অন্য খবরটির দিকে নজর দিতে চাই। আজ মানে 20 আগস্ট 2024 তারিখে আওয়ামী লীগের সর্বশেষ সমাজ কল্যাণ মন্ত্রী, মানে তিনি 3 দফায় মন্ত্রী ছিলেন, সর্বশেষ দায়িত্ব পালন করছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের। সেই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডাক্তার দীপু মনিকে ঢাকা মহানগর আদালতে হাজির করা হয়। সেখানে তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়, কিন্তু তার বিরুদ্ধে সিএমএম কোর্ট 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রিয় বন্ধুরা, মোহাম্মদপুরে আবু সাইদ হত্যা মামলায় তাকে আসামি হিসেবে দেখানো হয়েছে। এই হত্যা মামলার বিস্তারিত তথ্য জানতেই ডিবি পুলিশ তাকে ইতোমধ্যে রিমান্ডে নিয়েছে। কিন্তু আদালতে কিছু আশ্চর্য ঘটনা ঘটে গেছে। প্রথমত হচ্ছে দীপুমনির কোনো আইনজীবী ছিল না। শেষ পর্যন্ত বিএনপি পন্থী এক আইনজীবী তার পক্ষে দাঁড়ান। এটা একটা অবাক ব্যাপার। সমগ্র আদালতে আইনজীবীদের যখন চিৎকার, হইচই, ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনির বিচার চাই, খুনি খুনি, ফাঁসি ফাঁসি, এই ধরনের চিৎকার, চেঁচামেচি, হই হুল্লোড়, তখন বিচারক বলছিলেন যে দীপুমনির পক্ষে কেউ কি কিছু বলবেন? বিএনপি পন্থী আইনজীবী আতাউর রহমান তখন দাঁড়িয়ে যান, বলেন যে আমি দীপুমনির পক্ষে কথা বলতে চাই। এটা একটা অবাক ব্যাপার। সমগ্র বাংলাদেশে যখন আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবার জন্য কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন দীপুমনির পক্ষে দাঁড়ালেন খোদ বিএনপির একজন আইনজীবী। এর বাইরে দেখা যায় দীপুমনিকে হাত করা না পড়া নয়, আইনজীবীরা ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকেন আদালত চত্বরে এবং এজলাসে। এরপর আদালত থেকে বলা হয় নারী বিবেচনায় দীপুমনিকে হাত করা পড়ানো হয়নি, কিন্তু দীপুমনির সঙ্গে সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, তাকেও নিয়ে যাওয়া হয়, তাকে হাত করা পরিয়ে আদালতে উপস্থাপন করা হয়। এই যে ঘটনা প্রবাহ, এর মধ্যে দেখা গেছে যে আইনজীবীরা আদালত চত্বরে উপস্থিত হয়ে দীপুমনিকে যখন আদালতে ওঠানো হচ্ছিল, তখন তাকে কিল, ঘুষি এবং তার ফাঁসির জন্য মুহুর্মুহু স্লোগান, খুনি হিসেবে তাকে চিহ্নিত করে বক্তব্য রাখা, এই সব ঘটনা ঘটে যাচ্ছিল। এজলাসে যখন দীপুমনিকে নিয়ে যাওয়া হয়, তখন তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। যতক্ষণ এজলাসে তাকে রাখা হয়েছিল, পুরোটা সময় তার চোখে পানি ছিল, বিষণ্ণভাবে তিনি বসেছিলেন, দাঁড়িয়েছিলেন কাঠগড়ায়, কোনো কথাই বলেননি। তার পাশাপাশি ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ও কোনো কথা বলেননি, এবং তাদের পক্ষে তো কোনো আইনজীবী ছিল না। কিন্তু বিএনপির ওই আইনজীবী শেষমেশ দাঁড়ান এবং তাদের জন্য জামিন আবেদন করেন।
শেষ পর্যন্ত আদালত জামিন আবেদন নাকচ করে দিয়ে 4 দিনের রিমান্ড দেয় দীপু মনিকে। প্রিয় বন্ধুরা, এটি হচ্ছে মূল ঘটনা। এখন বিষয় হচ্ছে, একটা কথা সবাই বলে থাকেন যে বিচার পাওয়ার অধিকার সবারই রয়েছে। যেমন আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে যেটা প্রতিষ্ঠিত হয়েছে হাইকোর্টের পাশে, মানে পুরনো মাজার এলাকায় যেটা স্থাপিত, সেখানে আমরা অনেক সময় দেখেছি মানবতা বিরোধী অপরাধের মামলায় 2-1 আসামির কোনো ধরনের আইনজীবী ছিল না, তখন রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী দেওয়া হয়েছে। কিন্তু এখানে রাষ্ট্রের পক্ষ থেকে দীপু মনি বা আরিফ খান জয়কে কোনো আইনজীবী দেওয়া হয়নি। বিএনপির এক আইনজীবী, তার নাম আতাউর রহমান, স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়ে গেছেন। এখন সাংবাদিকরা পরবর্তীতে এই আইনজীবীর ইন্টারভিউ নিতে পারেননি। ইন্টারভিউ নিলে হয়তো বিস্তারিত বোঝা যেত যে তিনি হঠাৎ করে বিএনপি বলয় ছেড়ে কেন দীপু মনির মতো এই মুহূর্তে স্পর্শকাতর একজন ব্যক্তির পক্ষে দাঁড়ালেন। হয়তো এই আইনজীবী যুক্তি দেবেন যে আমি আইনের পক্ষে বা বিচারকে নির্বিঘ্ন করার জন্য রাষ্ট্রকে সহযোগিতা করতে দাঁড়িয়েছি। কিন্তু বিষয়টি কেমন দেখাচ্ছে আপনাদের মতামত জানতে চাই। বিএনপির একজন আইনজীবী স্খলিত পদচ্যুত আওয়ামী লীগের একজন নেতার পক্ষে দাঁড়ালেন। সেই ব্যক্তির যদি বিএনপির কোনো পদ পদবি থাকে তাহলে সেটা কি শেষ পর্যন্ত থাকবে? দেখা যাক, সময়ই বলে দেবে আসলে কি হয়। বন্ধুরা, আমার সঙ্গে অনেকে যুক্ত হয়েছেন, প্রত্যেকের প্রতি নিরন্তর ভালোবাসা। অনেকে যুক্ত হয়েছেন প্রত্যেক। দর্শক, আপনারা দেখলেন যে নাইমুল ইসলাম খানের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নাইমুল ইসলাম খান কত বড় বাটপার। সাংবাদিক অঙ্গনের জন্য আমি বলবো এই নাইমুল ইসলাম খান একটি কলঙ্কিত অধ্যায়। এই নাইমুল ইসলাম খান সাংবাদিকদের জন্য একটা কলঙ্কিত অধ্যায়। এই নাইমুল ইসলাম খানদের মতো সাংবাদিকদের জন্যই কিন্তু সাংবাদিকদের মানুষ আজ অপছন্দ করে। সাংবাদিকদের মানুষ বলে যে তারা মিথ্যা বানোয়াট প্রচার করে। এই সাংবাদিক মুজাম্মেল হক বাবু আরও যারা আছে, এই কিছু সাংবাদিকের জন্যই। আমি মনে করি সাংবাদিক অঙ্গনেও একটা সিস্টেম এখন তৈরি করা দরকার, যেখানে এই নাইমুল ইসলাম খানরা তারা কোনো, আমি বলবো, সুবিধা পাবে না, তারা কোনো দায়িত্ব পাবে না। কারণ তারা এই সরকারের আমলে এই চাটুকারিকাত্তা করে যেই সমস্ত সুবিধাগুলো নিয়েছে, আমরা জানি অনেক সাংবাদিকরা অনেক তাদের টিভি চ্যানেলগুলো বন্ধ করতে হয়েছে এই নাইমুল ইসলাম খানদের জন্য। তো এই নাইমুল ইসলাম খানরা যদি আবার তারা আগের জায়গায় ফিরে আসে, টকশোতে চান্স পায়, সাংবাদিকতা করতে পারে, লিখতে পারে, তাহলে আমি বলবো সাংবাদিকদের জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছুই হবে না। এই জন্য সাংবাদিক নাইমুল ইসলাম খান সহ আরও যেমন কুলাঙ্গার সাংবাদিকরা রয়েছে, প্রত্যেকের বিরুদ্ধে সাংবাদিক ফেডারেশন যেটা আছে তারা একটা নির্দিষ্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। তাহলে হয়তোবা সামনেও এমন পরিস্থিতি আসলে সাংবাদিকরা যেন এমন কাজ না করতে পারে।